আসসালামু আলাইকুম স্নেহ শিক্ষার্থীবৃন্দ, আমার আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি রাফিউল আজম, প্রভাষক, সেন্ট্রাল উইমেন্স কলেজ। বিশ্বব্যাপী এই করোনার প্রাদুর্ভাবে আমাদের জনজীবনের পাশাপাশি আমাদের শিক্ষা জীবনও চরমভাবে বিঘ্নিত হচ্ছে। আমাদের এই শিক্ষা কিছুটা হলেও পুষিয়ে নেওয়ার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনার নির্দেশ প্রদান করেছে এবং সরকারের এই নির্দেশে অতি দ্রুত সাড়া দিয়ে আমাদের প্রাণপ্রিয় সেন্ট্রাল উইমেন্স কলেজ অনলাইনে শিক্ষা কার্যক্রম শুরু করেছে, যার অংশ হিসেবে আজকে আমরা এই ক্লাসটা করব। আমাদের আজকের বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। আমরা আজকে পড়ব দ্বিতীয় পত্র। আমাদের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় দিল্লি সালতানাত যুগ 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ। আমাদের আজকের পাঠ সুলতান মোহাম্মদ বিন তুগলকের মহাপরিকল্পনা সমূহ। এই পাঠ শেষে তোমরা শিখতে পারবে মোহাম্মদ বিন তুগলকের পরিচয়, তোমরা বলতে পারবে, তোমরা মোহাম্মদ বিন তুগলকের মহাপরিকল্পনা সমূহ বলতে পারবে এবং সেই সাথে মোহাম্মদ বিন তুগলকের মহাপরিকল্পনা সমূহের ফলাফল বিশ্লেষণ করতে পারবে। শুরুতে আমরা ধরব মোহাম্মদ বিন তুগলকের পরিচিতি। মোহাম্মদ বিন তুগলক তার প্রকৃত নাম ছিল না, তার প্রকৃত নাম ছিল ফখরুদ্দিন মোহাম্মদ জোনা খান। তিনি জন্মগ্রহণ করেন পাকিস্তানে 1300 খ্রিস্টাব্দে। তার পিতার নাম ছিল সুলতান গিয়াসউদ্দিন তুগলক, তিনি তুগলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। মোহাম্মদ বিন তুগলক সিংহাসন আরোহণ করেন 1325 খ্রিস্টাব্দে। পরবর্তীতে তিনি উপাধি ধারণ করেন উলুগ খান এবং তিনি 20 মার্চ 1351 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন পাকিস্তান। তার টোটাল সিংহাসন জীবন অর্থাৎ রাজত্বকাল ছিল 26 বছর। এবার আমরা যাব সুলতান মোহাম্মদ বিন তুগলকের মহাপরিকল্পনা সমূহতে। সুলতান মোহাম্মদ বিন তুগলক তার জীবদ্দশায় বা রাজত্বকালে মোট 5টি পরিকল্পনা গ্রহণ করেন। এই 5টি পরিকল্পনাকে একত্রে তার মহাপরিকল্পনা সমূহ বলা হয়। আমরা আলোচনার সুবিধার্থে তার মহাপরিকল্পনা সমূহকে দুইটা ভাগে ভাগ করে নিব। 1 নম্বর শাসনতান্ত্রিক পরিকল্পনা, যাতে 3টা পরিকল্পনা অন্তর্ভুক্ত আছে: রাজধানী স্থানান্তর দিল্লি থেকে দেবগিরিতে, স্বর্ণ এবং রৌপ্য মুদ্রার পরিবর্তে প্রতীকী তাম্র মুদ্রার প্রচলন এবং দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি। আমাদের মহাপরিকল্পনা সমূহের দ্বিতীয় ভাগ হল রাজ্য বিস্তার সংক্রান্ত পরিকল্পনা, যাতে তিনি 2টো অভিযান পরিচালনা করেন। নাম্বার 1 খোরাসান অভিযান এবং পরবর্তীতে তিনি চীন তথা কারাচিল অভিযান পরিচালনা করেন। এই মহাপরিকল্পনা সমূহ বাস্তবায়ন এবং এগুলো যেভাবে ব্যর্থ হয় সেই বিষয়গুলো আমি তোমাদের আজকে বলার চেষ্টা করব। আমাদের 1 নম্বর পরিকল্পনা, যেটা অবশ্যই শাসনতান্ত্রিক পরিকল্পনা, ছিল রাজধানী স্থানান্তর, অর্থাৎ দিল্লি থেকে দেবগিরিতে সুলতান মোহাম্মদ বিন তুগলকের রাজধানী স্থানান্তর। তিনি বেশ কিছু কারণে দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেন। তার মাঝে শুরুতেই হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, ওই সময়ে দেবগিরিতে যেই সমস্ত সনাতন ধর্মী অর্থাৎ হিন্দু জাতির লোকজন বসবাস করত, তাদের বিদ্রোহ দমন করে দেবগিরিতে মুসলিম আধিপত্য ও কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। দ্বিতীয়ত, দেবগিরি ছিল তৎকালীন সময়ে মোহাম্মদ বিন তুগলকের সাম্রাজ্যের একেবারে মধ্যবর্তী একটা স্থান। অতএব সাম্রাজ্যের ঠিক মধ্যখানে নিজের রাজধানী স্থানান্তরের তিনি পরিকল্পনা গ্রহণ করেছিলেন। এছাড়াও দিল্লির পার্শ্ববর্তী সীমানাতে মঙ্গলদের আক্রমণের সম্ভাবনা অত্যধিক পরিমাণে বেড়ে যাওয়ায় তিনি দিল্লি থেকে রাজধানী সরিয়ে দেবগিরিতে নেওয়ার চিন্তা করেন। চতুর্থত, দাক্ষিণাত্যে তিনি মুসলিম সভ্যতা ও সংস্কৃতির বিকাশ সাধন করতে চেয়েছিলেন, যার দরুন তিনি দেবগিরিতে রাজধানী স্থানান্তরের একটি পরিকল্পনা গ্রহণ করেন। সর্বশেষ তার রাজধানী স্থানান্তরের উদ্দেশ্য বা কারণ ছিল
দাক্ষিণাত্যে যে সম্পদ ছিল, অর্থাৎ দাক্ষিণাত্য ছিল অর্থ সম্পদে প্রাচুর্য একটা জেলা, এই দাক্ষিণাত্যের সম্পদে সদ্ব্যবহার করার জন্য তিনি রাজধানী স্থানান্তর করেন। রাজধানী স্থানান্তরের পরিকল্পনা গ্রহণের পরেই তিনি দিল্লির সমস্ত জনগণ, আমির, ওমরা এবং জনগণকে নির্দেশ প্রদান করলেন দিল্লি থেকে দেবগিরিতে সকলকে একযোগে যাওয়ার জন্য, এবং তিনি দেবগিরির নতুন নামকরণ করলেন দৌলতাবাদ। সেখানে তিনি দীর্ঘ 8 বছর অবস্থান করেন। রাজধানী স্থানান্তরের পরিকল্পনাটি নানাবিধ কারণে ব্যর্থতায় পর্যবসিত হয়। আমরা স্লাইডে দেখতে পাচ্ছি দিল্লি থেকে দেবগিরির দূরত্ব ছিল প্রায় 700 মাইল। এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে সুলতান মুহাম্মদ বিন তুগলকের সাথে যে সমস্ত অনুচর আমাত্যবর্গ রওনা হয়েছিলেন, তারা বয়সজনিত কারণে, শারীরিক অসুস্থতাজনিত কারণে এবং সর্বোপরি এই দীর্ঘ পথের ক্লান্তিতে অনেকেই মৃত্যুবরণ করেন, অনেকে অসুস্থ হয়ে পড়েন। এবং দেবগিরিতে গিয়ে যেহেতু দিল্লির সাথে দেবগিরির ভৌগোলিক পরিবেশের প্রচুর পার্থক্য ছিল, দিল্লি থেকে হুট করে তারা দেবগিরিতে গিয়ে এই ভৌগোলিক পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারে। এবং রাজধানীতে অবস্থান করাকালীন সময়ে সুলতান মুহাম্মদ বিন তুগলক তিনি দূত মারফত খবর পেলেন যে উত্তর ভারত অর্থাৎ দিল্লির অংশটাতে আবার নতুন করে বিদ্রোহ এবং অরাজকতা শুরু হয়েছে, এবং মঙ্গলরা সুলতানের অনুপস্থিতির সুযোগে দিল্লির অংশটাতে বারবার আক্রমণ করছে। এই মঙ্গল আক্রমণের তীব্রতা বৃদ্ধি পাওয়াটাতে সুলতান মুহাম্মদ বিন তুগলক তিনি ভয় পেয়ে যান, এবং 8 বছর পরে, 8 বছর তিনি দেবগিরিতে অবস্থান করেন। আমরা আগেই বলেছি এই 8 বছর পরে তিনি দেবগিরি থেকে আবার দিল্লিতে নিজের রাজধানী ফেরত নিয়ে যান। সুলতান মুহাম্মদ বিন তুগলকের এই পরিকল্পনাটি ব্যর্থতায় পর্যবসিত হয়। সুলতান মুহাম্মদ বিন তুগলকের দ্বিতীয় পরিকল্পনাটি ছিল প্রতীকী তাম্রমুদ্রার প্রচলন। তৎকালীন সময়ে ভারতবর্ষের সালতানাত যুগের যে সমস্ত সুলতানগণ ছিলেন তারা সকলেই প্রায় স্বর্ণ এবং রৌপ্য মুদ্রার ব্যবহার করতেন। সুলতান মুহাম্মদ বিন তুগলক তার পূর্বপুরুষদের এই প্রচলিত ধারা থেকে বের হয়ে এসে নতুন আরেকটা মুদ্রার প্রচলন করেন, যেটাকে আমরা বলছি প্রতীকী তাম্রমুদ্রা। এই প্রতীকী তাম্রমুদ্রা প্রচলনের পেছনে সুলতানের বেশ কিছু উদ্দেশ্য বা কারণ ছিল, আমরা দেখতে পাচ্ছি। শুরুতে দেখতে পাবে রাজকোষের শূন্যতা। রাজধানী স্থানান্তর করতে গিয়ে এবং রাজধানী থেকে আবার দিল্লিতে প্রত্যাবর্তন করতে গিয়ে সুলতানের রাজকোষ প্রায় শূন্য হয়ে গিয়েছিল। এই রাজকোষের শূন্যতা পূরণের জন্য তিনি নতুন একটা মুদ্রার প্রবর্তন করতে চাইলেন। তৎকালীন সময়ে স্বর্ণ এবং রৌপ্য মুদ্রা ব্যবহার করতে গিয়ে স্বর্ণ এবং রৌপ্যের যে স্বল্পতা দেখা দিয়েছিল, এই স্বল্পতা দূরীকরণের জন্য তিনি নতুন আরেকটা ধাতুর ব্যবহার শুরু করতে চাইলেন। এছাড়াও সুলতানের সব সময়ই নতুনত্বের প্রতি একটা আকর্ষণ ছিল। ঠিক একই সময়ে চীনের মহান শাসক কুবলাই খান তিনি কাগজের মুদ্রার প্রচলন করেছিলেন। এই চীনের সম্রাটের সাথে সামঞ্জস্য রাখতে গিয়ে তিনি প্রতীকী তাম্রমুদ্রার প্রচলন করেন। সর্বোপরি তার এই তাম্রমুদ্রা প্রচলনের উদ্দেশ্য ছিল আমাদের বিনিময় ব্যবস্থাকে সহজীকরণ করা। রাজধানীর স্থানান্তর পরিকল্পনার মতো যথারীতি সুলতানের এই পরিকল্পনাটিও ব্যর্থতায় পর্যবসিত হয় বেশ কিছু কারণে। সুলতান এককভাবে বা রাজকীয় ফরমানের মাধ্যমে টাকশালের নিয়ন্ত্রণ করতে পারেননি। অতএব টাকশাল থেকে সুষ্ঠুভাবে তাম্রমুদ্রার প্রবর্তন করা সম্ভব হয়নি। ওই সময়ে যেহেতু তামা খুবই সহজলভ্য ছিল, অতএব জনগণ, বিশেষ করে হিন্দু জনগোষ্ঠী যারা ছিল সনাতন ধর্মী, তারা সকলেই প্রায় নিজেদের ঘরে ঘরে তামার মুদ্রা বানানো শুরু করে, যার দরুন ওই সময়ে মুদ্রার বাজার তাম্র মুদ্রায়, নকল তাম্র মুদ্রায় সয়লাভ হয়ে যায়। এবং এই তাম্র মুদ্রা গ্রহণে ওই সময়ে যারা বিদেশি বণিক গোষ্ঠী ছিল তারা সকলেই অপারগতা প্রকাশ করে। সর্বোপরি সুলতানের রাজকোষের শূন্যতা অর্থাৎ সুলতানের অর্থ সংকটের জন্য এই প্রতীকী তাম্র মুদ্রার
প্রচলনের যে পরিকল্পনাটি ছিল তা ব্যর্থতায় পর্যবসিত হয়। আমাদের তৃতীয় পরিকল্পনাটি ছিল দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি। এই যে আগের দুটো পরিকল্পনা করতে গিয়ে, পরিকল্পনার বাস্তবায়ন করতে গিয়ে সুলতানের রাজকোষ প্রায় শূন্য হয়ে যায়। এই শূন্য রাজকোষ পূরণের জন্য, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য সুলতান দোয়াব অঞ্চলে কর বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেন। ভারতবর্ষের গঙ্গা এবং যমুনার মধ্যবর্তী যে অঞ্চলটি ছিল সেই অঞ্চলটিকে দোয়াব অঞ্চল বলা হতো। এটি দিল্লি সালতানাতের শস্য ভান্ডার নামে পরিচিত ছিল। সুলতান কর বৃদ্ধি করতে গিয়ে সেই সময়ে দোয়াব অঞ্চলে 10 থেকে 20 গুণ কর বৃদ্ধি করেন। তার দোয়াব অঞ্চলে কর বৃদ্ধির পেছনেও বেশ কিছু কারণ ছিল। সুলতান যেহেতু উচ্চাভিলাষী ছিলেন, তিনি পরবর্তীতে বহির্বিশ্বে অর্থাৎ সাম্রাজ্যের সীমানা বৃদ্ধির জন্য তিনি সামরিক অভিযান পরিচালনা করতে চেয়েছিলেন। এই সামরিক অভিযান পরিচালনা করতে গিয়ে তার সামরিক শক্তিকে আরেকটু বাড়ানোর দরকার ছিল, অর্থাৎ সেনাবাহিনীতে সৈন্য ভর্তির প্রয়োজন ছিল। এই সামরিক শক্তি বৃদ্ধির জন্য তার যে অর্থের প্রয়োজন, এই অর্থের যোগান দেওয়ার জন্যই তিনি দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি করেন। দ্বিতীয়ত, দোয়াব অঞ্চলে যে সমস্ত বিত্তশালী কৃষক ছিল তাদের শায়েস্তা করাটাও এই অঞ্চলে কর বৃদ্ধির অন্যতম একটি কারণ ছিল। তিনি রাজকোষের শূন্যতা পূরণের জন্য এটি করেছিলেন, এটা আগেই বলেছি আমরা। দোয়াব অঞ্চলে যে সমস্ত বিদ্রোহী হিন্দু ভূস্বামী ছিলেন তাদের দমন করার লক্ষ্যে তিনি এই অঞ্চলে কর বৃদ্ধি করেন। সর্বোপরি তার পূর্বের পরিকল্পনা সমূহের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য তিনি দোয়াব অঞ্চলে কর বৃদ্ধি করেন। অন্য দুটি পরিকল্পনার মতোই সুলতানের এই পরিকল্পনাটিও ব্যর্থতায় পর্যবসিত হয়। ঠিক ওই সময়ে, অর্থাৎ সুলতানের কর বৃদ্ধির পরে দোয়াব অঞ্চলে কৃষিতে অজন্মা দেখা দেয়, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগের দরুন ওই সময় দোয়াব অঞ্চলে কৃষি জমিতে যে পরিমাণ শস্য উৎপাদন হওয়ার কথা বিন্দুমাত্রও তা হয়নি, যার দরুন দোয়াব অঞ্চলে দুর্ভিক্ষের প্রাদুর্ভাব ঘটে। এই দুর্ভিক্ষে হাজার হাজার কৃষক মৃত্যুবরণ করেন, যার দরুন সুলতানের এই পরিকল্পনাটিও ব্যর্থতায় পর্যবসিত হয়। যদিও সুলতান জনদরদী ছিলেন, ওই সময়ে দোয়াব অঞ্চলের এই মহামারী নিয়ন্ত্রণের জন্য তিনি দৈনিক 500 কৃষকের খাবারের ব্যবস্থা করেন। আমাদের শাসনতান্ত্রিক পরিকল্পনা 3টি আমরা শেষ করেছি। এবার আমরা আলোচনায় আনব আমাদের রাজ্য বিস্তার সংক্রান্ত পরিচালনা। রাজ্য বিস্তার সংক্রান্ত অভিযানের শুরুতেই ছিল খোরাসান অভিযান। তৎকালীন সময়ে পারস্যের শাসক আবু সাইদের দুর্বলতার সুযোগে সুলতান মোহাম্মদ বিন তুগলক খোরাসান আক্রমণের সিদ্ধান্ত গ্রহণ করেন। এছাড়াও তার মনে যে আকাঙ্ক্ষাটি ছিল এটি হচ্ছে ধন সম্পদ লাভের আকাঙ্ক্ষা। খোরাসান অর্থনৈতিকভাবে অত্যন্ত সমৃদ্ধ একটি অঞ্চল ছিল। এই অঞ্চলের অর্থ সম্পদের প্রতি আকর্ষিত হয়ে সুলতান খোরাসান অভিযান পরিচালনা করেন এবং তিনি আশা করেন যে সেখান থেকে আনিত অর্থ দিয়ে তিনি তার রাজকোষের শূন্যতা পূরণ করতে পারবেন এবং আগের পরিকল্পনা সমূহ গ্রহণ করে তিনি যে ক্ষতির সম্মুখীন হয়েছিলেন সেই ক্ষতিটা কিয়দাংশে তিনি পুষিয়ে নিতে পারবেন। এই লক্ষ্যে তিনি 3,70,000 সৈন্যের এক বিশাল বাহিনী গঠন করেন এবং এই সৈনিকদের মনোবল চাঙ্গা রাখার জন্য তিনি তাদের 1 বছরের অগ্রিম বেতন প্রদান করেন রাজকোষ থেকে, যার দরুন রাজকোষ প্রায় শূন্য হয়ে যায়। কিন্তু নানাবিধ কারণে পরবর্তীতে এই অভিযানটি তিনি বাতিল করতে বাধ্য হন, যার দরুন রাজকোষের অপূরণীয় ক্ষতি সাধন হয়। সুলতানের সর্বশেষ মহাপরিকল্পনাটি ছিল চীন বা কারাচিল অভিযান। চীন ও হিন্দুস্থানের মধ্যবর্তী হিমালয় পর্বতের পাদদেশে অবস্থিত কারাচিলের বিদ্রোহী উপজাতিদের বিরুদ্ধে সুলতান অভিযান পরিচালনা করেন। এটি ছিল তার সর্বশেষ পরিকল্পনা এবং অভিযানের মধ্যেও সর্বশেষ। এই অভিযান পরিচালনা করে সুলতানের সেনাবাহিনী জয়লাভ করে এবং জয়লাভের আনন্দে
তারা পরবর্তীতে তিব্বতের দিকে অগ্রসর হয় এবং তিব্বত আক্রমণের একটা পরিকল্পনা তারা গ্রহণ করে। পরবর্তীতে শত্রুপক্ষের অতর্কিত আক্রমণ এবং প্রাকৃতিক দুর্যোগে সুলতানের বিশাল সেনাবাহিনীর 10 জন ব্যতীত বাকি সকলে প্রাণ হারায়, যার দরুন সুলতানের সর্বশেষ পরিকল্পনাটিও ব্যর্থতায় পর্যবসিত হয়। আমাদের এই পাঠ শেষে তোমরা অবশ্যই এখন সবাই মোটামুটি ফ্রি আছো, সারাদিন বাসায় থাকো। আমাদের কিছু বাড়ির কাজ থাকবে যেটা তোমরা নিজেরা করার চেষ্টা করবে। আমাদের কলেজ খোলার পরে আমরা এই বিষয়গুলা অবশ্যই আমলে নিব এবং এখান থেকে ক্লাস অ্যাসেসমেন্টের নাম্বারগুলো দেওয়ার চেষ্টা করব। আমরা দুটো বাড়ির কাজ দিয়েছি এই পাঠ আলোচনার শেষে। 1 নাম্বার দেখো তোমরা, সুলতান মোহাম্মদ বিন তুগলকের গৃহীত পরিকল্পনা সমূহের ব্যর্থতার কারণ তোমরা লিপিবদ্ধ করবে সিরিয়ালি অবশ্যই, এবং দ্বিতীয়ত দিল্লি সালতানাতের পতনে সুলতান মোহাম্মদ বিন তুগলকের ভূমিকা লিপিবদ্ধ করবে। এবং এক্ষেত্রে তোমরা যে বইটির সহায়তা নিতে পারো, ইসলামের ইতিহাস সংস্কৃতি দ্বিতীয় পত্র, রাফিউল আজম, মাদার্স পাবলিকেশনস। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো।